আপনারা যখন পাসপোর্ট অফিসে আসবেন তখন কিন্তু সামনে এই অংশটা পড়বে। এটা হচ্ছে ওই মাওয়া যে ফ্লাইওভারটা আছে, মাওয়া ফ্লাইওভারের অংশ। এখান দিয়ে যখন আসবে এখানে প্রবেশ করলে এটা হচ্ছে মূল ফটক। অনেকে এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট, অনেকে প্রবাসী যারা আছেন অনেক আগে পাসপোর্ট বানিয়েছিলেন জন্ম নিবন্ধন দেখে, বা পূর্বের আইডি কার্ডে ভুল ছিল। তো সেই ক্ষেত্রে পূর্বের পাসপোর্টে যদি ভুল থাকে, নতুন করে পাসপোর্ট বানাতে গেলে কিন্তু আপনার হচ্ছে যে সংশোধনী একটা ফর্ম দেয়, এখানে পাসপোর্ট অফিসে আছে বা অনলাইনে যে কোনো কম্পিউটারের দোকানে গেলে তারা দিয়ে দেবে। সেই ফর্ম কিন্তু পূর্বের তথ্য আর বর্তমানে সঠিক তথ্য আপনাকে ভালোভাবে ফিল আপ করে তারপর জমা দিতে হবে। এই হচ্ছে প্রধান ফটক। এখান দিয়ে প্রবেশ করেই এখানে রিক্সা সব দাঁড়িয়ে থাকে। আর এটা হচ্ছে মূল ফটক। আর ওই পাশে আর একটা ফটক, যেটা আপনাদেরকে প্রথমেই দেখালাম আর কি। এই পাশেও সব নিয়ম কানুন দেওয়া আছে, ওই পাশেও নিয়ম কানুন দেওয়া আছে। ঢুকতেই আনসার ভাইয়েরা বসে, ওনাদের কাছে তথ্য জানতে পারবেন। আবার ভিতরে হেল্প সেন্টার আছে, সব তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি আজকে আছি হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত একটা স্থান, যেটা বর্তমানে সবারই প্রয়োজন, ম্যাক্সিমাম মানুষেরই প্রয়োজন, বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের জন্য আরও বেশি প্রয়োজন। আমি পাসপোর্ট অফিসে আছি। এটা হচ্ছে কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ ঝিলমিল শহরের এই যে পাসপোর্ট অফিসটা, আমি ঠিক এই জায়গায় এটাই আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিস, এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ি। এটা মূলত আগে যাত্রাবাড়িতে ছিল, সেটা স্থানান্তরিত হয়ে এই কেরানীগঞ্জে এই ঝিলমিল শহরে মানে স্থান পরিবর্তন হয়ে এসেছে। তো আপনাদের সামনে আমি আজকে যে কারণে এই ভিডিওটা আবার নিয়ে আসলাম, আমার আরেকটা ভিডিও কিন্তু এই পাসপোর্ট অফিস নিয়ে বানানো, আপলোড করা আছে, কিন্তু এই ভিডিওটা আবার আমি করছি এই কারণে, কারণ পূর্বের যে ভিডিওটা অনেক ইনফরমেশন আপনাদের দেওয়া হয়নি। আর দেওয়া হয়নি বলতে এক এক সময় আসলে পাসপোর্ট ব্যাপারটাই হচ্ছে এরকম যে এক এক সময় এক এক নিয়ম তৈরি হয়। কখনো চেয়ারম্যান সার্টিফিকেট মানে নাগরিকত্ব সনদ, তারপরে হচ্ছে পরিচয়পত্র আর কি চেয়ারম্যান অফিসের যেটা, এগুলো কখনো প্রয়োজন হয়, কখনো হয় না, কারো কাছে নেয়, কারো কাছে নেয় না। আবার অনেক সময় আগে ছিল কাগজে, মানে পুরো ডিটেইলে যে বিদ্যুৎ বিলটা, সেই বিদ্যুৎ বিল তো আর এখন নেই। এখন সব কিছু হয়ে গেছে প্রিপেড মিটারে, মানে রিচার্জ করলে কারেন্ট থাকে, আর না হলে থাকে না। আমাকে অনেকে বলেছেন যে ভাইয়া বিদ্যুৎ বিলের ব্যাপারটা কিছু যদি বলতেন। বিদ্যুৎ বিলের ব্যাপারে হচ্ছে আপনারা যারা পাসপোর্ট আবেদন করবেন বা নতুন আবেদন করছেন বা রেনিউ করবেন, সবার ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম, একইভাবে আবেদন করতে হবে, ব্যাংকে একইভাবেই টাকা জমা দিতে হবে। 48 পাতা 10 বছর 5,750 টাকা, এটাই হচ্ছে রেগুলার। তারপরে এক্সপ্রেস আছে, রেগুলার আছে, সুপার এক্সপ্রেস আছে, মানে ওগুলো আবার পেমেন্ট ধাপ বাই ধাপ। আপনি যদি বেশি আর্জেন্টলি নিতে চান সেটার জন্য আলাদা পেমেন্ট। তারপরে হচ্ছে আপনি মাঝারি মানে মধ্যম যে দিনের মধ্যে, মানে 10 থেকে 15 দিনের মধ্যে, কার্যদিবসের মধ্যে যদি নিতে চান, সেটার জন্য আলাদা পেমেন্ট করা লাগে। এটা ব্যাংকে গেলে তখন বা আবেদন করার সময় কিন্তু সেই পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হয়। তারপরে ব্যাংকে গিয়ে সেই টাকা পেড করলে তখন আপনি বাকি যে কাগজপত্র পেপারসগুলো সব একসাথে করে তারপরে পাসপোর্ট অফিসে জমা দিলে, তখন যেদিন জমা দিবেন ওই দিনই আপনার ছবি তোলার ডেট পড়বে, ওই দিনেই ফিঙ্গার দিতে হবে, ওই দিনেই ছবি টবি সব কিছু ওকে করে আপনাকে ডেলিভারি স্লিপ দিয়ে দেবেন। তারপরে তখন পুলিশ ভেরিফিকেশন হবে সপ্তাহখানিকের মধ্যে বা 2-1 দিনের মধ্যেও হয়, এই আর কি। আর বিদ্যুৎ বিলের ব্যাপারটা হচ্ছে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। সেটা হচ্ছে যে কার্ডের ফটোকপিটা নিয়ে আসবো, নাকি আগের যেই বিলের যে ডিটেল থাকতো, বাংলায় লেখা থাকতো পুরো একটা পাতা, এই অর্ধেক পাতা যে থাকতো ব্লু কালারের যে লেখা, তো সেইটা নিয়ে আসবো কিনা। দুইটাই পারলে বিদ্যুৎ বিলের কাগজটাই নিয়ে আসবেন। কারণ হচ্ছে আপনার কাছে কোনটা চেয়ে বসবে আপনি জানেন না। অনেক সময় কার্ড নিয়ে আসলে বলে যে আপনি এটার ডিটেল নিয়ে আসেন, পরে আপনাকে বিদ্যুৎ অফিসে গিয়ে এটার ভেরিফাই কপি নিয়ে আসতে হয়, এই একটা ঝামেলা। তাই আপনি আগের বিলটাও নেবেন এবং বর্তমানে যে কার্ডটা আর কি বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বা বিদ্যুৎ বিল রিচার্জের জন্য যে কার্ডটা দেওয়া আছে, আপনি ওই কার্ডটাও নিয়ে আসবেন। মানে 2 বিদ্যুৎ বিলের কার্ডই আপনি সঙ্গে রাখবেন, ফটোকপিটা।
আর আরেকটা কথা, আপনারা যখন হচ্ছে পেপারসগুলো রেডি করবেন অবশ্যই অরিজিনালগুলো এক সেট রাখবেন আর ফটোকপি এক সেট করবেন। এখানে আসলে ফটোকপিগুলো জমা দিবেন, আর অরিজিনালগুলো অনেক সময় দেখতে চাই যে অনেক সময় ফেক কিনা বা ডুপ্লিকেট কোনো কাগজ এখানে সাবমিট করছেন কিনা, এটার জন্য অরিজিনালগুলো অনেক সময় চেক করে। তো অরিজিনালগুলো রাখলে আপনি সাথে সাথে দেখিয়ে দিলেন, ঝামেলা চুকে গেল। কিন্তু আপনার অরিজিনালগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে ঝামেলায় পড়তে হবে, বলবে আবার আরেকদিন আসেন, বা এমন আছে আবেদন ক্যান্সেলও করে দিতে পারে। পেপারস মানে সঠিক মনে না হলে আপনার আবেদনও ক্যান্সেল করে দিতে পারে। আজকে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ আমি তথ্য দিব, সেটা হচ্ছে আপনার আবেদন যদি ক্যান্সেল হয়ে যায় আর আপনার ব্যাংকে যদি টাকা পেমেন্ট করা থাকে, আপনার ব্যাংকে যে কোনো শাখায় যদি টাকা পেমেন্ট করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আবেদন ক্যান্সেল হয়ে গেলেও আবার নতুন করে আবেদন করে আপনি ওই পেমেন্টেই কিন্তু আবার পাসপোর্ট বানাতে পারবেন বা পাসপোর্টের অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। আর অনেকে অনলাইনে পেমেন্ট করেন, তো অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে একবার ক্যান্সেল হয়ে গেলে, আমি যতটুকু জানি একবার ক্যান্সেল হয়ে গেলে আর পেমেন্টটা ক্যান্সেল হয়ে যায়, মানে ওই পেমেন্ট আর কোনো কাজে আসে না। তাই আপনারা ব্যাংকে সবসময় পেমেন্ট করার চেষ্টা করবেন। আবেদন জমা হচ্ছে সকাল 9টা 15 হতে বিকাল 3 ঘটিকা পর্যন্ত। আর এখানে তৈরি পাসপোর্ট বিতরণ, মানে পাসপোর্ট হয়ে গেলে এটার হচ্ছে রুম নম্বর 202 দ্বিতীয় তলায়, সকাল 9টা হতে বিকাল 4:30 মানে 4:30 ঘটিকা পর্যন্ত। আর পাসপোর্ট আবেদন পত্র জমা নেওয়ার ক্ষেত্রে চেকলিস্ট, আপনি অনলাইনে আবেদন করবেন, তারপরে সেটা প্রিন্ট আউট করবেন। আবেদন ফর্মের যে পাতাটা সেটা হবে 3 পেজের, আর একটা থাকবে হচ্ছে ব্যাংকে জমা দেওয়ার জন্য উপরের পেমেন্টের যে অপশনটা থাকবে, টোটাল 4 পৃষ্ঠা থাকবে। আর আবেদন ফর্মের যে লাস্টের 3 নম্বর পাতা, লাস্টের পাতাটাই সেখানে আপনারা সিগনেচার করে দেবেন। এটা একটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে পাসপোর্টের ফি জমা প্রদানের চালান রসিদ অফলাইন পেমেন্টের ক্ষেত্রে। আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন সেটা তো অটোমেটিকই হয়ে যায় অনলাইনে, কিন্তু আপনি যদি অফলাইন বলতে বোঝাচ্ছে আপনি যদি সরাসরি সশরীরে ব্যাংকে টাকা জমা দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকে পেমেন্টের যে স্লিপটা, সেই স্লিপটা কিন্তু আপনাকে সঙ্গে পিন আপ করে রাখতে হবে, জমা রসিদ এক কথায়। তারপরে হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংরেজি ভার্সন, মূল কপি এবং ফটোকপি। যদি আপনারা 18 বছরের মধ্যে হয়ে থাকেন, 18 বছরের নিচে হয়ে থাকেন, যাদের জন্ম নিবন্ধন লাগে আর কি, এই জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আর কি ইংরেজি ভার্সনটা লাগবে, বাংলা অ্যালাউ না, আপনাকে অবশ্যই অনলাইন হতে হবে। আর জাতীয় পরিচয়পত্রের মূল ও ফটোকপি 20 বছরের ঊর্ধ্বের নাগরিকদের জন্য। আমি তো প্রথমেই বলেছি যে আপনারা সবসময় যতগুলো পাসপোর্টে আবেদনে যাই জমা দিবেন, যাই করবেন, অবশ্যই অরিজিনাল কপি অ্যাকসেপ্ট করে রাখবেন আর ফটোকপিও অ্যাকসেপ্ট করে রাখবেন। তাহলে আপনার এখানে চেক করলে তখন আর কি আপনারা দেখাতে পারবেন। আর না হলে অরিজিনাল কপি না থাকলে কিন্তু আবার ফিরিয়ে দিতে পারে, এই একটা ঝামেলা আছে। আর তারপরে হচ্ছে বর্তমান ঠিকানা প্রমাণের সপক্ষে জব আইডি, স্টুডেন্ট আইডি, গ্যাস বিলের কপি, বিদ্যুৎ বিলের কপি, টেলিফোন বিলের কপি, পানির বিলের কপি, যেটি প্রযোজ্য সেটির মূল কপি প্রদর্শন করা। জব আইডি বলতে হচ্ছে আপনার যেখানে আপনি যদি কোথাও সার্ভিস করেন, মানে চাকরি করেন, সেই ক্ষেত্রে আপনার একটা কোম্পানি থেকে যে আইডি কার্ড দেওয়া হয় ওইটাই হচ্ছে জব আইডি। ওই আইডি কার্ডের ফটোকপিও নিয়ে আসবেন, এমনকি অরিজিনাল যে কপিটা সেটাও কিন্তু নিয়ে আসতে হবে। তার মধ্যে হচ্ছে স্টুডেন্ট আইডি, যেটা আপনি ভার্সিটিতে যে আইডি কার্ড দেয় স্টুডেন্টদের, ওই আইডি কার্ডটা আপনার ফটোকপিও লাগবে, আবার হচ্ছে অরিজিনালটাও সাথে রাখতে হবে। তারপর হচ্ছে গ্যাস বিলের কপি, মানে আর গ্যাস বিলের অথবা বিদ্যুৎ বিলের কপি, কিন্তু বিদ্যুৎ বিল মাস্ট। আপনি এই জব আইডি, স্টুডেন্ট আইডি, বিদ্যুৎ এগুলো কিন্তু হলো মানে অন্য কিছু না থাক, যেমন টেলিফোন বিল, পানির বিল, গ্যাস বিল এসব যদি নাও থাকে, আপনাকে কিন্তু অবশ্যই বিদ্যুৎ বিল মাস্ট বি রাখতে হবে। আপনার বিদ্যুৎ বিল অবশ্যই রাখতে হবে। তারপরে হচ্ছে দত্তক অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশের কপি। মানে যারা দত্তক নেয় তাদের ক্ষেত্রে যে দত্তক সন্তান বা ছেলে হোক, মেয়ে হোক বা যেই হোক, তার
যে একটা সার্টিফাইড কপি যে হ্যাঁ সে তার এখন পরিবারের অন্তর্ভুক্ত, এরকম আর কি প্রমাণস্বরূপ আর কি সার্টিফাইড কপি লাগবে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশের কপি, মানে তাদের আইন, ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন যেটা আর কি জারি হয়েছে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তাদের অনুমতিপত্র আর কি লাগবে। তারপরে হচ্ছে টেকনিক্যাল পেশা প্রমাণের সপক্ষে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি টেকনিক্যাল সনদের কপি। মানে এক কথায় আপনি যেটাই করেন সেটারই আর কি প্রমাণস্বরূপ আপনাকে এখানে পেপার সাবমিট করতে হবে। আর রিইস্যু আবেদনের ক্ষেত্রে মূল পাসপোর্ট, রিইস্যু বলতে হচ্ছে রেনিউ, আমরা যেটা ইংলিশে বুঝি, বাংলায় এখানে এভাবে লেখা আছে হচ্ছে, কিন্তু এটাও ইংলিশে রিইস্যু, মানে পুনরায় আপনার পুরাতন যে পাসপোর্টটা আছে সেটা মেয়াদ শেষ হয়ে গেছে বা আর কিছু দিন বা বছর বাকি আছে বা 2-1 বছর বাকি আছে, তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে নতুনভাবে ই পাসপোর্ট তৈরি করবেন বা আপনি নতুন পাসপোর্টে কনভার্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আর কি ওটাই হচ্ছে রিইস্যু বা রেনিউ। এটা হচ্ছে আবেদনের ক্ষেত্রে মূল পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি। আপনি নতুন পাসপোর্ট যেটা আবেদন করবেন এটা কিন্তু আবেদনের সময় আপনার পূর্বের মূল পাসপোর্টটা আর হচ্ছে সেই পাসপোর্টের ফটোকপি অবশ্যই সঙ্গে রাখতে হবে। তারপর হচ্ছে ধূসর ব্যাকগ্রাউন্ডের 3R সাইজের ফটো 6 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে। তো ধূসর ব্যাকগ্রাউন্ডের, এখন আপনি এই যে 3R বলতে আপনি কী বুঝেন? 3R বলতে হচ্ছে যেটা আমরা মূলত অ্যালবাম সাইজের যে ছবিটা আছে, আমরা সবসময় যেটা সাধারণত অ্যালবামের মধ্যে রাখি 3R সাইজ। আপনি যে কোনো স্টুডিওতে গেলে আপনাকে 3R ছবি বললেই আপনার বাচ্চার ছবি সেভাবে সুন্দরভাবে তুলে দিবে। স্টুডিওতে বললেই হবে যে আমার 3R ছবি লাগবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। অপ্রাপ্ত বয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি। অপ্রাপ্তবয়স্ক মানে যাদের হচ্ছে 18 বছর হয়নি তাদের ক্ষেত্রে বাবা মার এনআইডি কার্ড অবশ্যই কিন্তু দিতে হবে, সাথে অরিজিনালটাও আনতে হবে। মেডিকেল সনদ, চোখের আইরিশ, ফিঙ্গারপ্রিন্ট মিসিং হবার ক্ষেত্রে আপনার হচ্ছে অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট আসে না, তারপরে মেডিকেলের চোখের যে অনেক সময় স্ক্যান নেয় চোখে, আমরা তো যখন পাসপোর্ট হয় আমাদের তখন কিন্তু আমাদের চোখের স্ক্যান নেয়, তারপরে ফিঙ্গারের স্ক্যান নেয়। তো এগুলো যদি অনেকের হয় যে হাত ঘামার কারণে হাতের তালু ঘেমে যায়, এসবের কারণে অনেক সময় ফিঙ্গার আসে না, আবার অনেক সময় চোখে যে রেটিনা এটা অনেকের স্ক্যান হয় না, ঝামেলা হয় আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল থেকে আপনার এটা রোগ যদি হয়ে থাকে বা যে কোনো কারণে হয়ে থাকে আপনার কিন্তু এটা মেডিকেল থেকে এটার সার্টিফিকেট থাকতে হবে যে হ্যাঁ সত্যি তার কোনো অসুবিধা আছে এই কারণে সেটা হচ্ছে না, বা তার একটা রোগ আছে বা কিছু আছে এজন্য হচ্ছে না। তো এইরকম আর কি মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে, মেডিকেল সনদ থাকতে হবে আর কি। 12 নম্বর হচ্ছে সরকারি আদেশ, জিও, অনাপত্তি সনদ, এনওসি অথবা প্রত্যয়নপত্রের কপি যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে প্রযোজ্য ক্ষেত্রে। যেমন হচ্ছে যারা আর কি সরকারি চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে, বা অনেক সময় হয় যে যারা চাকুরিজীবী এনওসি লাগে। আপনি যেটাই করেন, আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করছেন তো সেই কোম্পানি থেকে আপনি পাসপোর্ট বানাতে চাচ্ছেন, তো পাসপোর্ট বানালে আপনার ওই কোম্পানির প্যাডে বা ওই কোম্পানির রুলসে যেভাবে আর কি ওনারা চিঠি বা প্রেয়ার অ্যাপ্লিকেশন যাই লিখেন, কোম্পানির ইয়েতে লেখা থাকতে হবে যে সে আমার কোম্পানিতে ম্যানেজার হিসাবে আছে বা ওয়ার্কার হিসাবে আছে, বা যে কোনো যেই পোস্টেই আপনি থাকেন সেই পোস্টের এনওসি লাগবে। তো সেই কোম্পানি থেকে আপনি আর কি এনওসিগুলো আর কি যেই কোম্পানিতে জব করবেন ওই কোম্পানির সিইও হোক, প্রোপাইটর হোক, মালিক যেটাই বুঝেন আর কি, আপনি তার কাছ থেকে তার সিল এবং সাইনটা সুন্দরভাবে নিয়ে ভেরিফাই করে একটা এনওসি লিখে নেবেন। বাংলা ইংলিশ যেটা একটা লিখলেই হলো, তবে এটা একটা এনওসি লাগবে, তবে আপনি চেষ্টা করুন বাংলাতেই লিখার। আর হচ্ছে পিআরএল-এর আদেশ, পেনশন বইয়ের কপি প্রযোজ্য ক্ষেত্রে, মানে যদি আর কি আপনার প্রয়োজন হয়, মানে এটা অপশনাল আর কি, প্রয়োজন হলে আপনার কাছে চাইতে পারে, তাহলে আপনাকে নিয়ে আসতে হবে, নাহলে লাগবে না। আর 14 নম্বর হচ্ছে বৈবাহিক অবস্থার পরিবর্তন হলে পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে বিবাহ সনদ বা কাবিননামার কপি। আপনার হচ্ছে
আপনি আগে ছিলেন সিঙ্গেল ছিলেন কিন্তু এখন বিবাহিত, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কাবিননামা লাগবে। আপনি আগের যে পাসপোর্ট ছিল, আগের পাসপোর্টে আপনি সিঙ্গেল ছিলেন, নতুন করে আবার পাসপোর্ট বানাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার ওই সিঙ্গেলের জায়গায় যেহেতু ম্যারিড দিয়েছেন, তো ম্যারিডের ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই কাবিননামা লাগবে। আর কাবিননামা লাগার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার যাকে বিয়ে করেছেন, আপনার ওয়াইফ হোক হাজব্যান্ড হোক, তার আইডি কার্ডের সাথে আবার আপনার আইডি কার্ডের সাথে আবার পাসপোর্টে যে নামে আপনি পাসপোর্ট আবেদন করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনার নামের সাথে মিল থাকতে হবে। কাবিননামায় বয়স, নাম, বাবা মার নাম সব কিছু কিন্তু মিল থাকতে হবে, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু এখানে লেখা নাই, আমি এটা একটু আপনাদেরকে এক্সট্রা বললাম আপনাদের যাতে হেল্প হয়। আর বিবাহ বিচ্ছেদ হলে পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে বিচ্ছেদের সনদ, তালাকনামা বিচ্ছেদ ডিভোর্স হয়ে গেলে, তারপরে হচ্ছে সেপারেট যেটাই হন, সম্পর্ক না থাকলে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছেন, সেই ক্ষেত্রে কিন্তু তালাকের কপি লাগবে, ডিভোর্সনামার কপি লাগবে এই একটা। আর হারানো পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ডায়েরি জিডি এর মূল কপি। আপনার আগে 4-5টা পাসপোর্ট ছিল বা একটা পাসপোর্ট ছিল, সবগুলো হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে একটাই হচ্ছে আগের পাসপোর্টগুলোর ফটোকপি আপনি থানায় নিয়ে যাবেন। যে কোনো পুলিশ ভাই আছে, পুলিশ অফিসাররা আছে, ওনাদের কাছে আপনারা জিডি একটা সুন্দর মতো একটা জিডি করে নেবেন। ওনাদের কাছে গেলেই হবে, আপনাকে এত বুঝতে হবে না। আপনি পুলিশ ভাইদের কাছে গেলেই, ওনাদের কাছে গেলেই ওনারা সুন্দর মতো আপনাকে জিডি করে দিবে। ওই কপি নিয়ে আপনাকে নতুন আবেদন যে পাসপোর্টের ফর্ম আছে সেটার সাথে স্টাপল করে আপনাকে এখানে জমা দিতে হবে। অবশ্যই জমা দিতে হবে পূর্বের পাসপোর্ট যদি থাকে। আর আপনি যদি মনে করেন যে যাক হারিয়ে গেছে তো গেছে, কোনো সমস্যা নাই, হারালো তো হারালো, আমি এভাবে জমা দিব, আমার পাসপোর্ট হয়ে যাবে, এই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট হবে না। আপনাকে অবশ্যই জিডির কপি সাবমিট করতে হবে। আর হলো জিডির কপি যদি সাবমিট না করেন তাহলে আপনি যখন ফিঙ্গার দিবেন, আপনি চালাকি করলেন ভালো কথা, কিন্তু যখন আপনি ফিঙ্গার দিতে যাবেন তখন কিন্তু আপনার পূর্বের যা ডিটেল ছিল, পূর্বের যে আরও পাসপোর্ট এমআরপি হোক বা যদি ই পাসপোর্টও থেকে থাকে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার ওখানে শো হয়ে যাবে যে আপনার পূর্বে আরও পাসপোর্ট ছিল, কয়টা পাসপোর্ট ছিল, কি ছিল, সব কিছু ডিটেল চলে আসবে। এই জন্য চালাকি করার কোনো প্রয়োজন নেই, আপনি সুন্দর মতো একটা জিডি করে নেবেন। বুঝতে পেরেছেন আশা করি। আর হারানো পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ডায়েরি, এটা তো বললামই। পূর্বের পাসপোর্ট এবং এনআইডি বিআরসিতে তথ্য গরমিল থাকলে নির্ধারিত ফরম্যাট পূরণকৃত অঙ্গীকারনামা। আপনার পূর্বের পাসপোর্টে ছিল আপনি জন্ম, অনেকে আমরা দেখি একটা, আমি এখানে যেহেতু লেখা নাই কিন্তু আমি ব্যাপারটা আপনাদেরকে ভেঙে বলছি। অনেকে এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট, অনেকে প্রবাসী যারা আছেন অনেক আগে পাসপোর্ট বানিয়েছিলেন জন্ম নিবন্ধন দেখে, বা পূর্বের আইডি কার্ডে ভুল ছিল, তো সেই ক্ষেত্রে পূর্বের পাসপোর্টে যদি ভুল থাকে, নতুন করে পাসপোর্ট বানাতে গেলে কিন্তু আপনার হচ্ছে যে সংশোধনী একটা ফর্ম দেয়, এখানে পাসপোর্ট অফিসে আছে বা অনলাইনে যে কোনো কম্পিউটারের দোকানে গেলে তারা দিয়ে দেবে। সেই ফর্ম কিন্তু পূর্বের তথ্য আর বর্তমানে সঠিক তথ্য আপনাকে ভালোভাবে ফিল আপ করে তারপর জমা দিতে হবে। আর না হলে কিন্তু ঝামেলা হবে, পাসপোর্ট হবে না, আপনাকে ঘুরতে হবে, অযথায় আপনি পেরেশানি হবেন। তারপরে হচ্ছে মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্টের ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটে পূরণকৃত অঙ্গীকারনামা। আর যারা অপ্রাপ্ত বয়স্ক আছেন বা 18 বছরের নিচে, আপনার পাসপোর্টে হোক যেখানে ভুল আছে, এই ভুলটা সংশোধনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে শিক্ষাগত সনদ দিতে হবে। জিএসসি অথবা এসএসসি অথবা এইচএসসি বা সমমান। সমমান বলতে মাদ্রাসা বোর্ড হোক, টেকনিক্যাল হোক, কারিগরি যেটা বোর্ড আর কি, এগুলো এই যে কোনো একটা বোর্ডের আপনার শিক্ষাগত সনদ লাগবে। সেই অনুযায়ী আপনাকে সংশোধন করে দেওয়া হবে, না হলে কিন্তু আপনার সেটা সংশোধন হবে না। আর যদিও হয় সেই ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হবে। আর তাদের সাথে হেল্প সেন্টার আছে এখানে পাসপোর্ট অফিসে, এখানে এসে ভালোভাবে আপনাকে জেনে নিতে হবে যে আপনার যেহেতু শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু অনেক সময় ভুলক্রমে শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন। সেই ক্ষেত্রে আপনি পাসপোর্ট অফিসে হেল্প সেন্টার আছে, এই হেল্প সেন্টারে এসে আপনারা সেটা যোগাযোগ করে নিতে পারেন যে আমার তো শিক্ষাগত সনদ নেই, তাহলে আমি সেই ক্ষেত্রে এখন কি করব। তো সেই ক্ষেত্রে আপনি এখানে যোগাযোগ করতে পারেন, অবশ্যই সহযোগিতা পাবেন, আপনার সমস্যার সমাধান হবে। আর সরকারি চাকরিজীবীদের তথ্য সংশোধনের ক্ষেত্রে এনআইডি, শিক্ষাগত সনদ ও সার্ভিস রেকর্ড অনুযায়ী অফিসের প্রত্যয়নপত্র এবং সার্ভিস রেকর্ডের ফটোকপি। আপনার সরকারি যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে যেগুলো বললাম, আপনার এই সমস্ত পেপারসগুলো লাগবে। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডুয়েল সিটিজেনশিপ সনদ প্রযোজ্য ক্ষেত্রে
দ্বৈত নাগরিক বলতে আপনি বাংলাদেশেরও নাগরিক, আপনি ইউরোপের হোক বা মিডল ইস্টের যেখানেই হোক, এশিয়ার অন্যান্য আরেক দেশেও আপনি ওখানেও নাগরিক, মানে আপনি ভিন্ন আরেক দেশের নাগরিক প্লাস বাংলাদেশেরও নাগরিক। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ডুয়েল সিটিজেনশিপ, যে দ্বৈত নাগরিকত্ব, এইটার একটা সার্টিফিকেট নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 22 নম্বর, এখানে 22টা দেয়া আছে চেকলিস্ট। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতামাতার অনুমতিপত্র এবং পিতামাতার উভয় বা যে কোনো একজন উপস্থিত থাকা, এটা একটা মূল পয়েন্ট। যে কোনো আমরা সরকারি চাকরিতে যাই বা যাই আমাদের অভিভাবকের অনুমতিপত্র লাগে। আর অভিভাবকের অনুমতিপত্র চাকরির ক্ষেত্রে হোক, সব জায়গায় বিশেষ করে সরকারি চাকরিগুলোতে এগুলো লাগে। আর এখানেও সেটা দেখছি, যারা অপ্রাপ্তবয়স্ক আছে তাদের ক্ষেত্রে হচ্ছে পিতামাতার অনুমতিপত্র এবং তার সাথে পাসপোর্ট অফিসে অবশ্যই বাবা অথবা মা একজনকে হলেও এখানে উপস্থিত থাকতে হবে, না হলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। তো এখানে বিশেষ দ্রষ্টব্য দেয়া আছে, বায়ো এনরোলমেন্টের সময় ছবি ওঠানোর জন্য সাদা পোশাকের পরিবর্তে রঙিন পোশাক পরিধান করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সাদা পোশাক হচ্ছে আপনার যখন ছবিটা তুলবে তখন পাসপোর্টের ব্যাকগ্রাউন্ডও কিন্তু হলো সাদা থাকে। তো সেটার সাথে যদি আপনি আবার সাদা কালার শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, যেটাই পরেন, তখন কিন্তু আপনার শুধু গলাটা বোঝা যাবে, বাকি কিছুই বোঝা যাবে না। আপনার চেহারা যা থাকবে, আপনার বডি সব কিছু হারায় যাবে, আপনি বুঝতে পারবেন না বা ছবিটা সুন্দর আসবে না। এই জন্য আপনার যে কোনো কালারিং পোশাক পরতে হবে, কিন্তু আপনি এই একেবারে সাদা টি শার্ট বা সাদা শার্ট কিছুই আপনি পরতে পারবেন না, এটা একেবারে নিষেধ। সাদা ছাড়া আপনি যে কোনো কালার পরবেন, কোনো অসুবিধা নেই। আমি ভিতরের অংশগুলো আমি আপনাদের সেভাবে দেখাতে পাচ্ছি না, কিন্তু যেটুকু দেখানো যাচ্ছে সেটা হচ্ছে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের এই যে এইখান দিয়ে হচ্ছে সিঁড়ি আছে, এইখান ওই পাশে আর একটা মানে প্রবেশের রাস্তা, এই পাশ দিয়েও প্রবেশের রাস্তা। যখন অনেক মানুষ হয়ে যায় তখন কিন্তু এইখান থেকে একবার ওই মাথা দিয়ে ওই পর্যন্ত কিন্তু একবার ভিড় থাকে, একদম সিরিয়াল থাকে, সিরিয়াল অনুযায়ী সবাইকে ডাকে। মেয়েদের জন্য আলাদা সিরিয়াল, ছেলেদের জন্য আলাদা সিরিয়াল। আর 3 তলা 2 তলা এগুলোতে কিন্তু পাসপোর্টের কার্যক্রম হয়। আবার নিচে হেল্প সেন্টার, মানে সিঁড়ি এইখানে গেটে প্রবেশ করেই আপনি চাই আপনি এখান দিয়ে প্রবেশ করেন, চাই এখান দিয়ে প্রবেশ করেন, আপনার এখানে প্রবেশ করেই হচ্ছে হাতের ডান দিকেই লিফটের পাশেই হচ্ছে হেল্প সেন্টার। এখান থেকে আপনি আপনার সমস্যার যাবতীয় সব কিছু সহযোগিতা এখান থেকে পেতে পারেন আর পাবেন ইনশাল্লাহ। কেরানীগঞ্জের এই পাসপোর্ট অফিসটা আর কি, মোট কথা বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা পাসপোর্ট অফিস হোক, যেটাই হোক, নির্বাচন কমিশন, সবগুলো কিন্তু সরকারি যে ছুটির দিনগুলো আছে, শুক্র শনি, এগুলোতে বন্ধ থাকে। আর সরকার নির্ধারিত যে ছুটির দিবসগুলো আছে, মেন বিশেষ দিবসগুলো আছে, সেগুলোতে পাসপোর্ট অফিসগুলো বন্ধ থাকে। আর সরকারি ছুটির দিন ছাড়া আপনি অবশ্যই যখনই আসবেন, অবশ্যই আপনি খোঁজ খবর নিয়ে আসবেন যে খোলা আছে কি না বন্ধ আছে। আর এটা আপনি যদি ভালোভাবে খোঁজ খবর নিতে চান, অনেক সময় আপনি ওয়েবসাইট থেকেও কিন্তু ফোন নাম্বারে ফোন দিয়ে জেনে আসতে পারেন যে আসলে খোলা আছে কি না। আর বিশেষ করে হচ্ছে নর্মালি সরকারি যতগুলো দিবস বা ছুটির দিন আছে, এইসব ছাড়া সব দিনই পাসপোর্ট অফিস খোলা থাকে। আপনি যে কোনো দিন আসলেই এখানে ছবি তুলতে পারবেন। আর পাসপোর্ট প্রথমে আবেদন করতে হয়, আপনাকে প্রক্রিয়াটা আমি সুন্দরভাবে বলে দিচ্ছি। প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। কম্পিউটারে যারা দোকানদার ভাইরা আছেন, ওনারা একটা সার্ভিস চার্জ রাখে। সেই আবেদন করার পরে আপনাকে আপনার আইডি কার্ড, তারপরে বাবা মার এনআইডি কার্ড, বিদ্যুৎ বিলের কপি, তারপরে হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট, তারপরে হচ্ছে বিদ্যুৎ বিলের কপিটা অবশ্যই প্রথমে আমি যেটা বলেছিলাম, আপনাকে অবশ্যই কার্ডেরটাও রাখবেন, আর পূর্বের যে বিলটা ছিল সেটাও রাখবেন। আর নাগরিকত্ব সনদ যেটা বললাম, চেয়ারম্যান সার্টিফিকেট, আর হচ্ছে বাবা মার এনআইডি কার্ড, তারপরে হচ্ছে বাবা মা যদি মৃত হয় সেক্ষেত্রে মৃত্যু সনদপত্র, তারপরে হচ্ছে বা যে কবরস্থানে দাফন হয়েছে সেই কবরস্থানের একটা কাগজ, পেপারস, যে সার্টিফিকেট আর কি, সেটা। তারপরে হচ্ছে ডিভোর্স হয়ে গেলে আপনার, সেটা তো আমি ওখানে নিয়মকানুন বললামই যে এখানে কি লাগবে, তবে আবেদন করার পরে এইগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেই ক্ষেত্রে এনওসি, আর তার বিশেষ করে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব
আর এর আগেও আমার একটা ভিডিও আছে, সেখানেও কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমি চাচ্ছি যে এই ভিডিওতে যাতে আপনারা সুন্দর মতো ভালো ইনফরমেশনগুলো পেয়ে যান, যাতে আপনাদের কষ্ট না হয়। আরও কিছু যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমি রাইট টাইমে না জানাতে পারি আমি অবশ্যই আপনাদের কমেন্টস রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাসপোর্ট অফিসে আসার নিয়ম হচ্ছে, এটা কেরানীগঞ্জের পাসপোর্ট অফিস, যেটা ঝিলমিল শহরে অবস্থিত। আপনি এখানে আসতে চাইলে আপনি যেখান থেকে আসেন আপনাকে অবশ্যই কেরানীগঞ্জ কদমতলি এখানে আসতে হবে, অথবা যদি আপনার এখানে দুইটা ব্রিজ আছে, একটা হলো হাসনাবাদ পোস্তকলা ব্রিজ আর একটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। তো এই দুই রাস্তা দিয়ে আপনি আসতে পারবেন। যেখান দিয়ে আসেন আপনাকে বললেই হবে যে কোনো যানবাহনকে যে আমি ঝিলমিল শহরে কেরানীগঞ্জের পাসপোর্ট অফিসে যাব। এটা ঝিলমিল শহরে অবস্থিত। আপনাকে অবশ্যই যে কোনো রিক্সা বা সিএনজি হোক আপনাকে এখানে পৌঁছে দেবে। আর পাসপোর্ট অফিস আপনি যখন আবেদন করলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পাসপোর্ট অফিসটা কোথায় পড়লো? আপনি যখন পাসপোর্টটা আবেদন করবেন তখন যখন থানা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, তারপরেই কিন্তু আপনার প্রথমেই আবেদনের সময় আপনার পাসপোর্ট অফিস কোথায় পড়লো এটা সিলেক্ট হয়ে যাবে। তখন সেখানে দেখে বুঝতে পারবেন যদি কেরানীগঞ্জ ঝিলমিল শহর এরকম জায়গায় যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু এই পাসপোর্ট অফিসে আপনাকে আসতে হবে। আপনারা যখন পাসপোর্ট অফিসে আসবেন তখন কিন্তু সামনে এই অংশটা পড়বে। এটা হচ্ছে ওই মাওয়া যে ফ্লাইওভারটা আছে, মাওয়া ফ্লাইওভারের অংশ। এখান দিয়ে যখন আসবে এখানে প্রবেশ করলে এটা হচ্ছে মূল ফটক। মূল ফটকটা হচ্ছে এটা, এখানে অনেক রিক্সা দাঁড়িয়ে থাকে। এই যে এটা হচ্ছে মূল ভিউ পাসপোর্ট অফিসের। এই পাশ দিয়ে সবাই প্রবেশ করছে, আর ওই পাশেও আরেকটা গেট আছে, একটু আগে দেখালাম। আপনারা যখনই আসবেন অবশ্যই আমার ভিডিওটা ভালোভাবে দেখে তারপরে আসবেন। আর যদি কোনো কিছু ইনফরমেশন যদি মিসিং মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আবার রিপিট করলাম আপনাদেরকে যেন আপনারা সহজে বুঝতে পারেন। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, অনেকেই পাসপোর্ট যখন ছবি, ফিঙ্গার সব কিছু দিয়ে দেওয়া হয়, তারপরে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হয়, তারপরে পুলিশ অফিসার যে এসবি পুলিশ যার আন্ডারে আর কি পড়বে আপনার পাসপোর্টটা, উনি আর কি ফোন দিবে আপনাকে। ফোন দিয়ে আপনার কাছে আইডি কার্ড চাইবে বা যে পেপারসগুলো চাইবে সেগুলো প্রপারলি আপনাকে দেখাতে হবে। আর পাসপোর্ট অফিসের সম্পূর্ণ কাজ শেষ কবে হবে বা কখন হবে এটা কিন্তু পুলিশ ভাই বা পুলিশ অফিসার যিনি আছেন উনি কিন্তু বলতে পারবে না। উনি শুধু এতটুকু বলতে পারবে যে ওনার ক্লিয়ারেন্সটা ওকে হয়ে গেছে, কতদিনের মধ্যে আনুমানিক একটা আইডিয়া দিতে পারবে। এই পর্যন্তই ওনার একটা কাজ। আর তারপরের কাজ হচ্ছে পাসপোর্ট অফিসের। তারপরে আপনি অনলাইনে চেক করতে পারেন, পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে আপনার হচ্ছে অনলাইনে যে পাসপোর্টের আবেদনের যে কপিটা, আবেদনের যে নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে আপনার জন্ম তারিখ দিয়ে তারপরে হলো ভেরিফাই করে আপনি চেক করতে পারেন যে আপনার পাসপোর্টটা কী অবস্থায় আছে, এসবি ক্লিয়ার হলো কি না। আপনি অবশ্যই যে কোনো কম্পিউটারের দোকানে গেলে পাসপোর্ট স্লিপটা নিয়ে গেলে আপনাকে চেক করে দিবে যে আপনার পাসপোর্টটা কী অবস্থায় আছে, এটা সুন্দর মতো আপনাকে বলে দিবে। যদি আমার ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন মিসিং থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আশা করি আপনাদেরকে সমস্ত ডিটেল বলে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে, লাইক, কমেন্টস করে, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।